সেলে যখন আমি প্রবেশ করলাম, প্রবেশ করার পরে দেখলাম যে এখানে টোটালি একটা এন্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট এবং একটা সন্ত্রাসী, চাঁদাবাজি, যত সব অপরাধীদের একটা আড্ডাখানা, এবং বিকালবেলা ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় যখন গেলাম, তো সেখানে গিয়ে আমি বুঝলাম যে ওখানে যে একজন সংসদ সদস্য যে আমার পদ এবং পদবি আছে, আমি মুহূর্তের মধ্যে ভুলে গেলাম। অর্থাৎ আমাকে প্রায় টেনে হেসড়ে সেখানে নামানো হলো। এরপর আমাকে যখন এখানে দাঁড়িয়ে করে রাখা হলো, সেখানে অনেকগুলো ঢাকা শহরের ছিনতাইকারী, বেশ কিছু হিজড়া ছিল। তো হিজড়া যখন ছিল তখন আমাকে আসলে একটা স্বাভাবিক পোশাকে দেখলো। স্বাভাবিক পোশাকে দেখে আমাকে তারা হয়তো মনে করলো যে সন্ত্রাসী বা মদন প্রকৃতির কিছু একটা হবে। কয়েকজন হিজড়া ওর মধ্যে শীষ দিল। শীষ দেওয়ার পরে আশেপাশে তারা কারারক্ষী ছিল, তারা আবার করলো হিজড়াদেরকে একটা লাথি লুথি মেরে দিল সেখানে। তা আমি এখন ভয় পাই, আমি হিজড়াদের এমনি খুব ভয় পাই। তাই আমি ওখান থেকে পার হয়ে একটা ডিপটি জেলারের কাছে গিয়ে সামনে দাঁড়ালাম। 4-5 জন ডিপটি জেলার আছে। তো ডিপটি জেলাররাও ঠিক একজন সংসদ সদস্য সেখানে আছে। এখন কেউ আমাকে বসতে বলতেছে না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কাগজপত্র সেখানে সই করতেছি। এবং প্রত্যেকটা মুহূর্তে আমি অন্তর্দহনে ভুগছি যে আমি আসলে ছিনতাইকারী, আমি আসলে কি হিজড়া, কিংবা আমি আসলে কি ব্যক্তিত্বহীন এমন একজন অপরাধী হয়ে গেলাম যে ঢাকা জেলে এসে একটা সাধারণত ডিপটি জেলার আমাকে তার সামনে বসে আছে, আমাকে বসতে বলছে না। এর মধ্যে আমার নির্বাচনী এলাকার একজন ডিপটি জেলার ছিলেন, উনি দৌড়ে আসলেন। উনি এসে কোথা থেকে একটা প্লাস্টিক এনে আমাকে বসতে বলেন। যাই হোক, ওখানে ঘন্টাখানি থাকার পরে এরপর যখন আমাকে ভিতরে নেওয়া হলো, আমার সারা শরীর একেবারে যাকে বলে চেক করা হলো। কারণ ওখানে হয় কি, ইদানিং বিভিন্ন নেশাদ্রব্যের ভিতরে ঢুকে, কেউ মুড়ির মধ্যে নিয়ে যায়, কেউ মুখের ভিতরে নেশাদ্রব্য নিয়ে যায়। তো ওইভাবে আমাকে স্ক্যানিং করা হলো সারা শরীর, এমন ভাবে যেন আমি একেবারে পরিপূর্ণ একটা খুনি বা একটা অপরাধ জগতের এরকম একটা কিংবদন্তি হিসেবে ভিতরে ঢুকছি। তো এই যে জেলখানার যে এই যে অভিজ্ঞতা, একটা মানুষ হিসেবে, আমার পদ পদবি হিসেবে, আর এমপি হওয়ার আগে ধরুন অপরাধের একটা ট্র্যাক রেকর্ড থাকে, নাসিরুদ্দিন পিন্টুর একটা ট্র্যাক রেকর্ড থাকে। আমি এমপি হওয়ার আগে একজন সাধারণ ব্যবসায়ী, জেনারেল মার্চেন্ট। সাধারণ ব্যবসায়ী হওয়ার আগে আমি আপনাদের সাথে সংবাদপত্র চাকরি করেছি। পুলিশের খাতায় আমার এই কত কর্মজীবন, আমি 87 সন থেকে সংবাদপত্রের সাথে জড়িত। একটা জিডি এন্ট্রিও তো কখনো হয়নি। হঠাৎ করে রাতারাতি, কিন্তু কেউ কখনো ভালো মানুষও হতে পারে না, রাতারাতি ক্রাইমও করতে পারে না। তো এখন এই যে আমাকে যে ওখানে যে ট্রিটমেন্টটা দেওয়া হলো, আমি বুঝলাম যে এমপি হলে তো অনেকের ক্রাইম করবার, মানে যেগুলোকে আমরা অপরাধ বলি, সেগুলো করবার সাথ তাদের জাগে, বা তারা এবং খুব রাতারাতি কিন্তু জাগে। আমি আপনাকে এমপির ব্যাপারটা যেহেতু প্রসঙ্গে আসেন, এমপি দু ধরনের এমপি। এমপি পদ অত্যন্ত একটা এত বড় পদ রাজনৈতিক ভাবে, যারা আসলে এখানে আসে বাই চান্স, আমার মতো এমপি, এদের সংখ্যা হলো 1000-এ 1 জন, কালে ভদ্রে। মানে হঠাৎ করে নমিনেশন পেয়ে, হঠাৎ করে এলাকা থেকে আলোড়ন সৃষ্টি করে এমপি হয়ে আসে। আবার তারা কিন্তু অনেকে হারিয়ে যায়, অনেকে সাস্টেইন করে। কিন্তু নর্মালি যারা এমপি হয়, তারা কিন্তু যুগের পর যুগ, বছরের পর বছর তাদের এলাকাতে ওই ধরনের পারিবারিক ক্ষমতা থাকে, বিত্ত বৈভব থাকে, সবকিছু থাকে। তো তাদের একটা ট্র্যাক রেকর্ড থাকে। এমপি হওয়ার আগে দেখা যাচ্ছে তাদের 300-400 মামলা তারা হ্যান্ডেল করে আসছে, জেল জরিমানা করে আসছে, তাদের জীবনটা এক ধরনের। ফলে সেই এমপিদের সাথে আমার মতো এমপি বা মানে অন্যান্য যারা ব্যবসা থেকে, অন্য ট্রেড থেকে এসে এমপি হয়েছে, তাদের সঙ্গে আসলে তুলনা করা যাবে না। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমাকে কেন নেওয়া হলো আমি বুঝলাম না। আমাকে 3টার মধ্যে ঢুকানো হলো। 3টার মধ্যে ঢুকিয়ে আমি সেখানে গেলাম। যাওয়ার পরে ঘন্টাখানেক আমি বসার সাথে সাথে আবার আমাকে বলা হলো যে আপনাকে এখন এখান থেকে চলে যেতে হবে কাশিমপুরে। না, ওখানে কেউ কিন্তু বলে না যে আপনাকে যেতে হবে। কোথায় যেতে হবে আমরা জানি না। তো আমি বললাম যে ইফতারের মাত্র আর আধা ঘন্টার সময় আছে, তো আমি কি করে যাব? তো বলে যে জানি না, আপনাকে গাড়িতে বসে ইফতারি করতে হবে। তো আমার আসলে খুব ভয় হলো। কেন হয় কি, আমি 3 দিনের খুব ক্লান্ত, মানে আমার ক্ষুধার্ত, শরীর খুব ক্লান্ত। এই অবস্থাতে গাড়িতে বসে আমার ভয় হচ্ছিল যে কিভাবে। ডিবি আমাকে অ্যারেস্ট করে একটা মাইক্রোবাসে করে দিয়ে গেল, কিন্তু তারা আমাকে বললো যে আপনাকে নেওয়া হবে ভ্যানে করে, মানে প্রিজন ভ্যানে করে। তো যাই হোক, এরপরে আমি সন্ধ্যা পর্যন্ত কোনো মতো অনেক রিকোয়েস্ট করলাম, তাদের হাতে পায়ে দিলাম, ডিপটি জেলারদেরকে খবর দিলাম, জেলার সাহেবকে খবর দিলাম, কিন্তু কেউ আসলো না। তখন অন্যান্য যারা বন্দী ছিলেন তারা খুব রিকোয়েস্ট করলো যে ভদ্রলোক আসছে, সে অন্তত ইফতারটা করে যাক। এরপর সামহাও তারা দয়া করে আমাকে ইফতার করার অনুমতি দিলে। ইফতার করার সঙ্গে সঙ্গে আমাকে কাশিমপুরে নিয়ে যাওয়া হলো। আমি এগুলো সবই লিখছি আর কি। তো কাশিমপুরে নিয়ে যাওয়ার পরে কাশিমপুরে গেলাম, সেখানে পরে 4 ঘন্টার মতো আমার সেই জার্নির মধ্যে গেল। কাশিমপুরে রাত 10টার সময় আমি বসলাম। তো রাত 10টার সময় যখন হয়, বিকাল 6টার মধ্যেই কারাগারের কিন্তু সমস্ত গেট বন্ধ হয়ে যায়, খাবার নাই। তো আমাকে যখন আমার সেই রুমের মধ্যে নিয়ে গেল, মশারি নাই, বিছানা নাই, তারপর সে খাবার নাই, দাবার নাই, কোনো কিছু নেই। আমি একদম এককভাবে দাঁড়িয়ে আছি, কি করব? সেহরি খাবো কি বা রাতে খাবো কি? আমি শুধুমাত্র ইফতার করেছি এই অবস্থাতে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কারা কারা থাকে? তখন বললো যে এখানে জামাতের থাকেন, মীর কাসেম আলী সাহেব থাকেন, কারারক্ষী বললেন। গিয়াসউদ্দিন আল মামুন সাহেব থাকেন, ব্যবসায়ী। তারপরে মীর কাসেম আলী সাহেব থাকেন, এটিএম আজহার সাহেব থাকেন, আর মাহমুদুর রহমান সাহেব থাকেন।
সব বিখ্যাত লোকজন। হ্যাঁ, সব বিখ্যাত লোকজন। তো আমি এর মধ্যে আমি নিয়তির কাছে খুব বেশি একটা মুহূর্তের ভিতরে পরাজিত হয়ে গেলাম দুটো কারণে। যে আমি মুহূর্তের মধ্যে জানলাম যে যার সাথে আমার বিরোধ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক সালমান এফ রহমান, অর্থাৎ আমাকে যে রুমে থাকতে দেওয়া হলো এবং যে খাটটাতে থাকতে দেওয়া হলো ঠিক ওই রুমে 2 নম্বর রুমে সুরমা সেলের 7 নম্বর সুরমা সেলের 2 নম্বর রুমে ওই সময় 111 সময় সালমান এফ রহমান সাহেব ঠিক ওই রুমে এবং ওই খাটটাতে ছিলেন। তা আমি যখন ওখানে গেলাম আমি স্পষ্ট তার গন্ধ পাচ্ছিলাম আমার শরীরের মধ্যে। তারপরে আমি এই যে নিয়তি যে কাকে বলে যে আমি কেন এই রুমটা পেলাম, আমাকে তো অন্য একটা রুম পেতে পারতাম। এরপরে আমি যখন আপনার গিয়াসউদ্দিন আল মামুন সাহেবের নাম শুনলাম যে আমাকে তিনি আমার সঙ্গে আছেন, আমার খুব মানে অন্তর্দহন হলো। হ্যাঁ, তারেক রহমানের বন্ধু শুধু তাই নয়, আমরা যারা আওয়ামী লীগ করি আমরা গত 4.5 বছর তারেক রহমানের চাইতে গিয়াসউদ্দিন আল মামুনকে 10টা গালি না দিলে আমাদের পেটের ভাত হজম হতো না, এবং আমরা অনেক কিছু না জেনেই সে কথাগুলো বলেছি, বিভিন্ন রকম কথাবার্তা বলেছি, এবং তার কাছে আমার থাকতে হচ্ছে। তো জেলে যাওয়ার আগে কিন্তু আমাকে বিভিন্ন লোক বিভিন্ন ভয় দেখিয়েছে যে দেখো জেল কিন্তু অন্যরকম, ওখানে টিজিং হয়, ওখানে তোমাকে যদি মেরেও ফেলে তোমার সহবন্ধুরা তোমার আশেপাশে কিছু করে না, তাদের সঙ্গে তোমার মিনিমাইজ করে চলতে হবে, তোমাকে উঠতে বসতে লাঞ্ছিত করতে পারে। আমার এখন এই যে আমার চারিদিকে প্রতিপক্ষ সমস্ত কিছুর মধ্যে, আমি আসলে আমার জীবন নিয়েও একটা শঙ্কার মধ্যে পড়ে গেলাম। এদিকে আমার রাতে নাক ক্ষুধায় আমার যন্ত্রণায় মরতেছি। তা আমি অনেক কিছু করে যে ওনাকে কারারক্ষী বললাম যে আপনি কোনো মতে একটু গেটটা খুলে আমাকে একটু গিয়াসউদ্দিন আল মামুন সাহেবের কাছে নিয়ে যেতে পারেন। তো অনেকক্ষণ চিন্তা করার পর তার দয়া পরবশই তিনি আমাকে রাত 10টার সময় সেখানে নিয়ে গেলেন। আমি তাকে সালাম দিলাম। তো উনি প্রথমে মুখ ভার, তারপর আমি বললাম যে ভাই আসলে কথা সত্য যে আপনার অনেক সমালোচনা করেছি টেলিভিশনগুলোতে, তার সাথেও সত্য যে আমি আজ অসহায় অবস্থায় এখানে আসছি, এখন আমি তো সারা রাত আসলে আমাকে থাকতে হবে, আমাকে একটা বুদ্ধি দেন। তো উনি উঠে আমার সাথে হ্যান্ডশেক করলেন এবং বলে যে ঠিক আছে এমপি সাহেব, আপনি বিপদগ্রস্ত, কোনো অসুবিধা নেই, আপনি বিপদগ্রস্ত, এবং আমি আপনাকে আওয়ামী লীগের এমপি হিসেবে নয় একজন বিপদগ্রস্ত ব্যক্তি হিসেবে করছি। উনি আমার একটা মশারি দিলেন, একটা বিছানার চাদর দিলেন, মানে ওনার রুম থেকে কিছু খাবার দিলেন এবং সেহরি দিলেন, এবং বললেন যে কালকে সকালবেলা সব ঠিক হয়ে যাবে, আপনারা আপাতত রাতে টিকে থাকেন। এই ওনার দয়া নিয়ে আমাকে আসলে প্রথম রাত্রি যাপন হলো, অর্থাৎ 5.5 বছর যাবৎ যাকে গালাগালি করেছি ঠিক তার সাহায্য এবং সহযোগিতা নিয়ে আমাকে সেই রাতে বাঁচতে হলো। এই হলো আমার জেল জীবনের প্রথম নিয়তি। আমরা আরো শুনবো আপনার